এমন মনে হয় যে বাংলাদেশে যদি কোনো বাড়ির গ্যাস সিলিন্ডার ফেটে যায় তবুও হয়তো তারা বলবে যে এখানেও ভারতের প্রশাসনা রয়েছে। বাংলাদেশে যদি বাজারে কোনো আলুতে পিছলে পড়ে কেউ হয়তো দেখা গেল পায়ের মধ্যে চোট পায়, তাও তারা বলবে যে না, এখানে বাংলাদেশের ভিতরে রয়েছে, ভারতীয় গোয়েন্দা রয়েছে যারা বাংলাদেশ যেন নিজের একেবারে পাগলামো ছেড়ে বেরোতেই পারছে না। বারবার ভারত বিরোধী মনোভাব তারা উপরে দিতে গিয়ে হয়তোবা ভুলে যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক কতদিনের এবং কিভাবে সেই সম্পর্কের সৃষ্টি হয়েছিল। বাংলাদেশ ভুলে যাচ্ছে যে বাংলাদেশ যে দেশটার কথা, যারা সেই দেশের মধ্যে তারা রয়েছে, সেই দেশটার হয়তো অস্তিত্বই থাকতো না যদি ভারতবর্ষ না থাকতো। সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষের একদিনের অংশ ছিল বাংলাদেশ। আপনাদের একটা শ্লোক মনে করিয়ে দিতে চাই, উত্তরম যৎ সমুদ্রস্য হিমাদ্রস্য দক্ষিণম বর্ষম তত ভারতম নাম ভারতীয়ত্র সন্ততি। অর্থাৎ হিমালয় যে পর্বত রয়েছে, সেই হিমালয় পর্বতের দক্ষিণ দিকে এবং ভারত মহাসাগরের উত্তর দিকে যে দেশটি রয়েছে, যে বর্ষটি রয়েছে, সেই বর্ষটি হলো ভারত এবং সেখানে বসবাসকারী লোক হলো ভারতীয়। অর্থাৎ এখানে কিন্তু পাকিস্তান, আফগানিস্তান, বর্তমান ভারত, বর্তমান বাংলাদেশ সবাই কিন্তু এখানে ইনক্লুড হয়ে যাচ্ছে। অর্থাৎ এক সময় যে বাংলাদেশ ভারতবর্ষের অংশ ছিল, যাকে ভাগ করে নিয়ে যাওয়া হয়, আমরা জানি 1905, 1911 দুটো গুরুত্বপূর্ণ সাল বঙ্গভঙ্গের ক্ষেত্রে। তারপরে 1947, যেখানে সেই ভাঙ্গা টুকরো যেটা ছিল, সেই টুকরোটার মধ্যে যখন মৌলবাদীদের অত্যাচার বেড়ে যায়, সেই মৌলবাদীরা কি করে আলাদা দেশের দাবি করে। সেই দাবিকে মেনে নিয়েই কিন্তু সেখানে কি করা হয়, যে সেখানে পূর্ব পাকিস্তান তৈরি করা হয়। সেখানে দুটো দেশ আমরা বলতে পারি আলাদা, দুটো বিভক্ত হয়ে যায়, বা ভালো করে বললে হয় যে একটি দেশের থেকে তার একটা অঙ্গ ছিনিয়ে নেয় জিও পলিটিক্স বা ভূ রাজনীতি, এবং সেখানে নতুন একটি দেশ তৈরি করে পাকিস্তান। যে পাকিস্তানের দুটি অংশ ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। সেই পূর্ব পাকিস্তানের লোকেদের উপর অকথ্য অত্যাচার চালায় পশ্চিম পাকিস্তানের লোকজন। তারপর তারা দ্বারস্থ হয় ভারতের। ভারতীয় সেনার সহায়তায় সেখানকার সেনা তারা কি করে, সেখানে কিন্তু বাংলাদেশকে আমরা জানি শাসন মুক্ত করে। কাদের থেকে? পশ্চিম পাকিস্তান থেকে। এবং এটাকে খারাপ ভাবে নেবেন না, তৎকালীন সময় যারা করছিল ভেবে দেখুন, তখনকার মুক্তিযোদ্ধাদের, তাদের পরনের কিছু ছিল না, তাদের খাবার কিছু ছিল না, তারা হয়তোবা একটা ছেঁড়া লুঙ্গি পরে তারা হয়তোবা লাফিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধের মধ্যে। কেন? যে তারা নিজের দেশকে স্বাধীন করবে, নিজের ভবিষ্যতের যে ছেলে মেয়ে যারা রয়েছে, ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে, তাদের জন্য তারা কি করবে, নিজেদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলবে। আজকে সেই সকল মুক্তিযোদ্ধাদের কথা ভাবুন। এই আন্দোলনের পর থেকে সেই সকল মুক্তিযোদ্ধারা স্পষ্টভাবে তারা যে মুক্তিযোদ্ধা ছিল সেই কথাটাও বলতে পারছে না, তাদের তাতেও অপমান করা হচ্ছে, তাদের পদে পদে ধাক্কা খেতে হচ্ছে। সেই কোটা আন্দোলন, যেই কোটা আন্দোলনের মধ্যে সম্যতা নিয়ে আসার কথা ছিল, বৈষম্য বিরোধী কোটা আন্দোলন নাম দেওয়া হয়েছে, সেই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের পরে কিন্তু বৈষম্যতা করা হচ্ছে এই সকল যে সাধারণ আপামর জনসাধারণ তখনকার দিনে লড়েছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য। কিন্তু এরপর আমরা আরো একটা কথা শুনি, যেটা শুনে আরো অবাক লাগে, যে বাংলাদেশের বিভিন্ন শিক্ষার্থীরা তারা কি করছে, যে ভারতীয় পতাকাকে পদদলিত করে তারা কি করছে, শিক্ষালয়ে প্রবেশ করছে। ভাবতে পারেন কোন একটা দেশের সাধারণ মানুষের মানসিকতা কতটা খারাপ হলে তারা এই ধরনের কথা করতে পারে, এই ধরনের কাজ তারা করতে পারে। এবার যদি বলেন যে বাংলাদেশের সকলেই কি খারাপ, হয়তোবা নয়, হয়তোবা হয়, আমরা জানি না। কিন্তু যারা ভালো তাদের দেখা কই মিলছে? ইন্টারনেটে তো হেট স্পিচ দিয়ে একেবারে পুরো ভরা। ফেসবুক খুললেই আজ দেখা যায়, আজকে কোনো সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় বাংলাদেশের লোক, সাধারণ যারা লোক রয়েছে, ইন্টারনেটে যারা রয়েছে, তারা তাদের একেবারে যাকে বলে ভারত বিদ্বেষী বিষ তারা উপরে দিচ্ছে ইন্টারনেটে। ভারতের ওপর নানা ধরনের দোষারোপ করা, সব জায়গায় ভারতের দোষ খুঁজে বের করা তারা হয়তো খোঁজা শুরু করে দিয়েছে। এখন তো এমন মনে হয় যে বাংলাদেশে যদি কোনো বাড়ির গ্যাস সিলিন্ডার ফেটে যায় তবুও হয়তো তারা বলবে যে এখানেও ভারতের প্রশাসনা রয়েছে। বাংলাদেশে যদি বাজারে কোনো আলুতে পিছলে পড়ে কেউ হয়তো দেখা গেল পায়ের মধ্যে চোট পায়, তাও তারা বলবে যে না, এখানে বাংলাদেশের ভিতরে রয়েছে, ভারতীয় গোয়েন্দা রয়েছে যারা বাংলাদেশিদের সাথে এই ধরনের কাজ করছে। সত্যি কথা বলতে একেবারে হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশ। সেখানকার সাধারণ মানুষজন যারা ইন্টারনেটের মধ্যে এই ধরনের ঘৃণা ছড়াচ্ছে, তাদের মধ্যে এবার এদের কথা বাদ দিন, হয়তো বা ইন্টারনেট চালাচ্ছে কোনো এই ধরনের ব্যক্তি যার মধ্যে সেই ধরনের রুচিবোধ, সেই ধরনের শিক্ষাবোধ নেই। কিন্তু এই বিষয়টা যদি হয় কোনো প্রাক্তন সেনাপ্রধান
বা প্রাক্তন সেনা যারা রয়েছে ছিলেন, যারা এখন সেনাতে নেই, হয়তো অন্য কোনো দেশে তারা রিল্যাক্স করে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু যখন দেখে যে বাংলাদেশে এই ধরনের ঘটনা হচ্ছে তখন ফুটেজ খাওয়ার জন্য হয়তোবা সেই দেশ থেকে বাংলাদেশে ছুটে এসেছেন আন্দোলনের পর আন্দোলন করার জন্য। আজকে বাংলাদেশের এমন একটা অবস্থা, এখানে হয়তোবা দিনের পর সূর্য ওঠে, রাতের পর সূর্য ওঠে, দিন হয় না, সেখানে হয়তোবা রাতের পর সূর্য ওঠে, আন্দোলন হয়, কথায় কথায় সেখানে আন্দোলন, কথায় কথায় সেখানে বিভিন্ন জায়গায় ঝগড়াঝাটি, কথায় কথায় সেখানে ভারত বিদ্বেষ, সবকিছু যেন একেবারে সাধারণ হয়ে চলেছে। এবং সেখানে বেড়ে চলেছে দ্রব্যমূল্যের দাম, বেড়ে চলেছে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার। এই সকল বিষয় নিয়ে কথা বলার সমন্বয় কিন্তু সমন্বয়কদের নেই। সমন্বয়করা তারা আন্দোলন করেছে, তারা গদিতে বসে গিয়েছে, তারপরে কিন্তু তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না বাংলাদেশে। আজ আমরা একেবারে সব রিপোর্ট নিয়ে কিন্তু বসেছি। এবার আপনাদের একটা অডিও ক্লিপ, একটা ভিডিও আপনাদের সামনে দেখাবো, তুলে ধরবো। ভিডিও দেখার জন্য পাশে নজর রাখুন। সেই ভিডিওর মধ্যে কি দেখা যাচ্ছে যে না, ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না। আমেরিকা দখল করবে, কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব, আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 শুনুন কথা শুনুন ভালো করে। ভারতবাসী, বাংলাদেশে আপনারা সকলে কথাগুলো শুনুন, বুঝতে শিখুন বাংলাদেশ কি চাচ্ছে। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, শুনুন ভালো করে কি বলছে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমি জানি না এনারা এই ধরনের কথা কিভাবে বলেন। ভেবে দেখুন, প্রাক্তন সেনা, শিক্ষিত একজন ব্যক্তি। অবশ্য বাংলাদেশের সাধারণ সবাই কিভাবে কিরকম শিক্ষা নেয় সেই নিয়ে আমাদের কোনো ধারণা নেই, কিন্তু যদি কোনো এটা একটা কোনো শিক্ষিত ব্যক্তির কথা হয়, সত্যি কথা বলতে খুব দুঃখ লাগছে। একজন ভারতীয় হয়ে, একজন প্রতিবেশী দেশের নাগরিক হয়ে খুব দুঃখ লাগছে যে আজকে বাংলাদেশের শিক্ষিত সমাজের একজন ব্যক্তি উঠে সেই ধরনের কথা বলছে এবং বাংলাদেশে তাকে স্বাগত করা হচ্ছে। বাংলাদেশের কোনো বিরোধিতা হচ্ছে না, তাকে নিয়ে উল্লাস করা হচ্ছে। মিডিয়া তার ফুটেজ দিচ্ছে যে হ্যাঁ দেখো, এই ধরনের কথাও বাংলাদেশিরা বলতে পারে। সত্যি একটা কথা বলবো, এই সকল দেখে মনে হয় যে বাংলাদেশের মধ্যে যারা রয়েছে না, সত্যি কথা বলতে এই ধরনের কথা যাদের মুখ দিয়ে বেরোচ্ছে তারা হয়তো বাংলা খেয়েই এই ধরনের কথা বলছেন। মিডিয়ার মধ্যে এই ধরনের কথা বলতে নেই, কিন্তু আপনারা বাংলাদেশে এই ধরনের জনগণ, উগ্রবাদী জনগণ, মৌলবাদী জনগণ যারা রয়েছে, তারা এই ধরনের কথা বলাতে কিন্তু আমাদের বাধ্য করছেন। কয়েকটা রিপোর্ট আপনাদের, কয়েকটা স্ট্যাটিস্টিক আপনাদের বলে দেই এই বাংলাদেশ সরকারের বিষয়ে, বাংলাদেশের বর্তমান কি হচ্ছে সেই বিষয়ে। আপনারা যদি দেখেন, এখানে দেখতে পারবেন যে ইউনূস সরকার আসার পরে কি কি হয়েছে তার কয়েকটা লিস্ট কিন্তু আমরা অন্য প্রতিবেদনে দিয়েছিলাম। এবার আরো দুটো জিনিস এখানে অ্যাড করে দিচ্ছি। লুট হয়েছে প্রায় 5,829টি আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র বোঝেন তো, বন্দুক, গোলা বারুদ এইসব, এবং 6 লাখেরও বেশি গোলা বারুদ। ভেবে দেখতে পারেন এগুলো সবকিছু কি লুট হয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে তুলে দেওয়া হয়েছে দুষ্কৃতীদের হাতে? এবং যদি আমরা দুষ্কৃতির কথাই বলি, আরো জেনে নিন ইউনূস সরকারের 4 মাসের শাসনকালে, 4 মাসের রাজত্বে কি হয়েছে। 4 মাসে 174টি জঙ্গি এবং 11 জন শীর্ষ স্থানীয় দুষ্কৃতী জেলছুট। ভেবে দেখতে পারেন সবকিছু কি কোইন্সিডেন্ট? হঠাৎ করে যে বিভিন্ন ধরনের নেতা, বিভিন্ন ধরনের প্রবক্তা, বিভিন্ন ধরনের ব্যক্তি যাদের বিরুদ্ধে দেশদ্রোহের আমরা বলতে পারি অ্যালিগেশন ছিল, যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা ছিল, হঠাৎ করে সব মামলা গায়ে একেবারে হাওয়া হয়ে গেল। যেমন কর্পূর যেমন বাতাসে উবে যায়, ঠিক একইভাবে উবে গেল এই সকল কমপ্লেন। আপনার কি মনে হয় এই সব কিছুর পিছনে কি কোনো প্ররোচনাই নেই? আর এখানে কি বলছেন ভিডিওর মধ্যে আপনারা দেখলেন যে 1 সপ্তাহের মধ্যে, 4 দিনের মধ্যে তারা কলকাতা দখল করবে। আপনাদের একটা কথা বলবো, পশ্চিমবঙ্গের যে সিভিক ভলেন্টিয়ার্সরা আছে না, তারা যদি বাংলাদেশ আক্রমণ করে দেয়, বাংলাদেশ হয়তো বা একদিনও সেখানে টিকতে পারবে না। বললে হাসি পায়, আপনাদের কথা শুনলে পরে এই ধরনের কথা বলা উচিত না। প্রতিবেশী দেশ হিসেবে চাইবো বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো হোক, কিন্তু মনে হয় না আপনারা সেই বিষয়টা চাচ্ছেন। যদি মনে হতো তাহলে সেই তুরস্ক থেকে নিয়ে আসা ড্রোন আপনারা বাংলাদেশ ভারত সীমান্তে লাগাতেন না। যেই ড্রোন এসেছিল শেখ হাসিনার সময়, 12টি ড্রোন আসার কথা, সেখানে 6টি ড্রোন আসে এবং সেই 6টি ড্রোনের মধ্যে কিছু ড্রোন বাংলাদেশ মোতায়েন করেছে কোথায়? যে না, ভারত বাংলাদেশ সীমান্তে।
কি দেখাতে চাচ্ছেন আপনারা? আপনাদের ওই ড্রোন ভারত কয়েক মিনিটে নষ্ট করে দিতে পারে, কিন্তু প্রতিবেশী দেশ হিসেবে ভারত তার প্রতিবেশী দেশের সাথে এই ধরনের আচরণ করতে চায় না। ভারতীয় শিক্ষা এটা নয়। ভারতীয় শিক্ষা কখনো বলে না প্রতিবেশী দেশের সাথে খারাপ আচরণ করা। আপনারা হয়তো বারবার বুঝতে পারছেন যে বাংলাদেশ এখন ধীরে ধীরে কিন্তু সেই পাকিস্তানের পথেই হাঁটছে। সেই পাকিস্তান, যেই পাকিস্তান হয়তোবা এখন নিজেই উঠে দাঁড়াতে পারে না, সেই পাকিস্তানের ইকোনমি একেবারে ধ্বংসের মুখে, সেই পাকিস্তানের শক্তি দেখিয়ে বাংলাদেশ লাফাচ্ছে। ভাবতে পারেন এর থেকে হাস্যকর কিছু হতে পারে? বাংলাদেশের সাধারণ লোকেদের এখন বোঝা উচিত, এখন বোঝার সময় হয়েছে যে গণতান্ত্রিক ভোটের সময় চলে এসেছে বাংলাদেশে। আপনাদের অভ্যন্তরীণ বিষয় আমাদের বলা উচিত নয়, কিন্তু একজন প্রতিবেশী দেশের নাগরিক হিসেবে আমার মনে হয় বাংলাদেশে এখন স্থায়ী সরকারের প্রয়োজন। আপনাদের কি মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর যদি বাংলাদেশ থেকে কেউ এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে কমেন্ট বক্সে আপনাদের দেশের অবস্থা লেখার জন্য আপনাকে স্বাগত রইল, এবং আপনার যে কোনো ধরনের ইতিবাচক কমেন্ট, ইতিবাচক বক্তব্য শোনার জন্য আমরা সর্বদাই আপনাকে স্বাগত জানাই এস বাংলা ডিজিটালের পক্ষ থেকে। দেখছেন দেশের খবর, দশের খবর। আমি রয়েছি কানাই রায়, সঙ্গে রয়েছেন শুভঙ্কর ভারদুরী। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এস